আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ২-৩ মাস কিছুটা চুপ করে থাকার পর ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ঘোষণা যখনই হলো, তফসিল ঘোষণা যখনই হলো, হঠাৎ করে যেন বাংলাদেশে ভারত বিরোধী প্রচার একেবারে তুঙ্গে উঠেছে। সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে 7টা আলাদা রাষ্ট্র না হলে বাংলাদেশের শান্তি নেই, এই মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সংগঠন রাওয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হকের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাও বটেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বের এই 7টা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র গড়তে সাহায্য করা দরকার। এই উক্তির জন্য বিএনপি নেতৃত্ব তাকে তিরস্কার করেছে বা ওখানে সরকারের কোনো মহল থেকে কোনো রকম প্রতিবাদ এসছে এমন কোনো খবর নেই। মনে রাখতে হবে, খালেদা জিয়ার এই বিএনপি জামাত সরকারের আমলে বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য 10 ট্রাক অস্ত্রের চোরাচালান ধরা পড়ে গিয়েছিল। এতেই বোঝা যায় জামাত বিএনপি সবাই এক ঝাড়ের বাঁশ, শুধু নাম আলাদা। এই একই ঝাড়ের বাঁশ এনসিপিও, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এনসিপি নেতাদের ভারত বিরোধিতার ইতিহাস তাদের দলের জন্মের অনেক আগে থেকে। 12ই ডিসেম্বর এনসিপি বা জামাতের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি আক্রান্ত হন। এর প্রতিবাদে আহত 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন যে ভারতই এই সমস্ত করেছে, যারা খুন করেছে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছে। যদিও বাংলাদেশের পুলিশ বলেছে এরকম কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই, কিন্তু তাদের হাতে, পুলিশের হাতে না থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে ভারতের হাই কমিশনারকে প্রণয় বার্মাকে ডেকে নিয়ে তাকে কাছে প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, এই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার প্রতিবাদে কেউ বলছেন তিনি এখন বেঁচে আছেন, কেউ বলছেন মরে গেছেন। যাই হোক, এই খালেদা জিয়ার মতো হাবভাব এখানেও। যাই হোক, 15ই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন। সেই প্রতিশোধের অন্যতম অংশ কি? সেটা হলো সেভেন সিস্টার্সকে অশান্ত করা, উলফা নেতা পরেশ বড়ুয়ার পাশে দাঁড়ানো। জানা যাচ্ছে পরেশ বড়ুয়া ও তার পরিবার ঢাকা সরকারের সংরক্ষণে বহাল তবিয়তে এখন আছে। এখানেই শেষ নয়, ভারত বিরোধী এই শক্তির সাহস এত বেড়েছে যে নানান উৎপটাং হাস্যকর পাগলের মতো অভিযোগ তুলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছে এবং আক্রমণ করে সেখানকার সমস্ত ইট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এই যে হঠাৎ এতটা আক্রমণাত্মক হয়ে উঠল বাংলাদেশের এই সরকার এবং তার সঙ্গে সঙ্গী সাথীরা, এর কারণ কি? এটা স্পষ্ট ইউনূস সরকারের উস্কানি আছে এর পেছনে। অনেকেই বলছেন এত ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য কিংস পার্টির সমেত নির্বাচনের ময়দানে থাকা ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেয়া। তার জন্যই রাষ্ট্রীয় স্তরে এই প্রচারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। এর সঙ্গে আছে এই সরকারের যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা। এই নির্বাচন স্থগিত হলে ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারবেন, তাই এই ভারত বিরোধী প্রচারের ঝড় তুলেছে যারা, তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। এই জন্যই ক্রমাগত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আসছে সরকার ও বেসরকারি বিভিন্ন মহল থেকে। এটাও নিঃসন্দেহে উস্কানি, কিন্তু কথা হচ্ছে ভারত কি এই উস্কানিতে পা দেবে? এই প্রসঙ্গে পরে আসছি। তার আগে এই যে ভারত বিরোধী মনোভাব এবং প্রচারের ঢেউ হঠাৎ উঠে এসেছে, তা যে কেবল আবেগের বহিঃপ্রকাশ তা নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে। সেই কৌশল বিষয়ে কয়েকটি কথা। প্রথমে আসি, ভারত বিরোধী এই প্রচার কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? এই বিষয়টিতে ভারত বিরোধী অবস্থান বর্তমান সরকারের জন্য নিশ্চিতভাবেই একটি কৌশলগত হাতিয়ার। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। যেমন কি, নির্বাচন যদি হয় সত্যি সত্যি, যেটা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে জনসমর্থন পাওয়ার জন্য জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে ভোট নেওয়ার কৌশল হিসেবে এটা হতে পারে। বাংলাদেশে ভারত বিদ্বেষী একটা ভোট ব্যাংক রয়েছে, অন্তত
অন্তর্বর্তী সরকার বা তথাকথিত কিংস পার্টিগুলো যদি ভারত বিরোধী কড়া অবস্থান নেয়, তবে তারা দ্রুত এই জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারে, এবং সেই আদায়টা যে যত ভারত বিরোধী অবস্থান নেবে সে ততটা বেশি পাবে। তার জন্য বিএনপির ওই নেতা, ওই কি যেন আব্দুল হক, ওই রাওয়ার নেতা, তিনি পর্যন্ত এই কথা বলছেন যে সেভেন সিস্টার্স নিয়ে। একে রাজনৈতিক পরিভাষায় মাইলেজ পাওয়ার চেষ্টা বলা যেতে পারে। এরপরে দেখুন, পূর্ববর্তী সরকারের বিরোধিতার একটা কৌশল থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, তাই বর্তমান সরকার নিজেদের স্বতন্ত্র ও সার্বভৌম প্রমাণ করতে কে কতটা ভারত বিরোধী অবস্থান নিতে পারে তার প্রতিযোগিতায় নেমেছে। তো ইউনূস সরকারের অবস্থান, এটা তো গেল রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা। এইবার ইউনূস সরকার তারা কি ভাবছে দেখুন, নির্বাচন স্থগিত হওয়া বা দীর্ঘায়িত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল বেশ আলোচনা করছে। এই ডক্টর ইউনূস বারবার রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অস্থিরতা জিয়ে রাখলে দেশের পরিস্থিতি স্থিতিশীল নয় বা বিদেশি হস্তক্ষেপের হুমকি আছে, এই অজুহাতে নির্বাচন স্থগিত করা যেতে পারে। এবং নির্বাচন স্থগিত যদি করা হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তবে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে। ভারত বিরোধী ইস্যুটি জনগণের মনোযোগ যে আসল সমস্যাগুলো থেকে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সেখান থেকে সরিয়ে রাখবে অন্যভাবে ভারত বিরোধী মনোভাবে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, নিয়ম অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে প্রশাসন চলে যাওয়ার কথা, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন যাওয়ার কথা। নির্বাচন পরিচালনার ব্যাপারে সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করা, অবৈধ অস্ত্র বা লুট করা অস্ত্র উদ্ধার করা, দুর্বৃত্তদের গ্রেপ্তার করা ইত্যাদি ব্যাপারে সুরক্ষা বাহিনীগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়ে যাওয়াটাই হচ্ছে নিয়ম। তেমন কিছু উদ্যোগ কি দেখা যাচ্ছে? আদৌ নয়, বরং খবর আসছে একাধিক কেন্দ্র থেকে বিএনপি সহ অন্য দলের মনোনীত প্রার্থীরা নিজেদের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ভোটে দাঁড়াতে চাইছেন না। এমনকি দল তাদের নাম ঘোষণা করলেও তারা তাদের নাম উইথড্র করে নিচ্ছে এবং রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে সে কথা বলছেন, কিংবা কারো না কারো ভয়ে বলতে বাধ্য হচ্ছেন যে আমি আর ভোটে নেই। নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কিন্তু দেখা যাচ্ছে এসব ঘটনাকে সামান্য ঘটনা বলে পাশ কাটিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার। কিন্তু তার উচিত ছিল এই যে পারিবারিক সুরক্ষার ভয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না যারা, সেই ভয়ের উৎস খুঁজে বের করা ও ব্যবস্থা নেওয়া। উচিত ছিল এটা দেখা যে কাদের ভয়ে বিবৃতি পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন এরা। স্পষ্টত বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দানের বাইরে রেখেও নিজেদের নিরাপদ ভাবছেন না কেউ কেউ। এরা বিএনপিকেও ভয় পাচ্ছে, আবার বিএনপিও জামাতকে ভয় পাচ্ছে। সবাই একে অপরকে ভয় পাচ্ছে। উত্তর পেতে কেন ভয় পাচ্ছে এই রকেট সায়েন্স জানার দরকার নেই। এরা বাংলাদেশের গোঁড়া ইসলামপন্থী শক্তি, সেই সঙ্গে পাকিস্তানপন্থী এবং তীব্র ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূস এদের জোরে টিকে আছেন ক্ষমতায়, কিন্তু ইউনূস তো নিজে গোঁড়া ইসলামপন্থী নন। তাহলে তিনি কেন এই জোটে? সহজ হিসেব, জামাত ও তার সঙ্গীরা জানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মূল চাবিকাঠি জামাতের দখলে, ইসলামপন্থীদের দখলে। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের দখল এখনো নিতে পারেনি তারা। অনেকটা এগিয়েছে বটে, তবে এখনো অভীষ্ট লক্ষ্যে যাওয়া যায়নি। তার জন্য সময় চাই। তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে চায় না। আবার মোহাম্মদ ইউনূস চান না নির্বাচনে, তিনি চান যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে। সুতরাং মিলে গেল দুই পক্ষের স্বার্থ। অথচ বিশ্ব জনমতের চাপ, আন্তর্জাতিক প্রেসারে নির্বাচন ডাকতে বাধ্য হয়েছে সরকার। ডেকেছেন বলে যে করতে হবে নির্বাচন তা তো নয়, কোনো কারণে ভন্ডুল করে দিতে পারলেই কেল্লা ফতে। আর এই রাস্তায় হাঁটতে গিয়ে ভারত বিরোধিতায় এই শান দেয়া। এখানে কার্যসিদ্ধি না হলে সীমান্তে বিজিবিকে দিয়ে গুলিগোলা চালাবার প্ল্যানও আছে ইউনূসের। একটা সময় খবর ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজিবি কর্তাদের স্পষ্ট আদেশ দিয়েছেন, বিজিবি শুধু সেনার অর্ডার মানবে, আর কারো অর্ডার নয়। কিন্তু ওয়াকারুজ্জামান এখন এতটাই চুপচাপ যে মনে প্রশ্ন জাগে, জেনারেল সাহেব বেঁচে আছেন তো? বিজিবি কি করবে না করবে সেটা না দেখে দেখা যাক বাংলাদেশের পক্ষ থেকে আসা এইসব কথায় খেপে গিয়ে ভারত কি কিছু করতে পারে?
আরো পরিষ্কার করে বলি, ভারত কি কোনো সামরিক অভিযান করতে পারে? ভারত কি এই প্ররোচনায় পা দেবে? বা ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ভারতের পররাষ্ট্রনীতি সাধারণত আবেগের চেয়ে কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর ভিত্তি করে তৈরি হয়। কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স ভারত সবসময় দেখায়, তাই সম্ভবত এখনই কোনো চরম ক্রিয়া দেখাবে না। দিল্লি খুব ভালো করেই জানে যে নির্বাচনের আগে এই ধরনের রেটরিক বা বাগাড়ম্বর অভ্যন্তরীণ রাজনীতির অংশ। ভারত এই ফাঁদে পা দিয়ে কোনো কড়া মন্তব্য করলে তা উল্টো ইউনূস সরকারের ভারত বিরোধী প্রচারণাকেই সত্য প্রমাণ করতে সাহায্য করবে এবং ইউনূসের প্ল্যান কার্যকর করতে সাহায্য করবে। সুতরাং ভারত যথাসম্ভব চেষ্টা করবে সামরিক অভিযান না করতে। এই মত যেমন একদিকে, তেমনি ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলে আর একটি মত আছে। সেটা হলো, গত 54 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্স এর ভৌগোলিক অবস্থানকে এবং তাদের ভালনারেবিলিটিকে বারংবার ব্ল্যাকমেল করেছে ও করছে বাংলাদেশের বিভিন্ন সরকার। বর্তমানে সেই ব্ল্যাকমেল তো চূড়ান্ত পর্যায়ে। এই সমস্যার একমাত্র সমাধান, পিঁপড়ের যখন পাখা গজিয়েছে পুড়ে মরার জন্য, তখন তাদের মরতে দাও। যে হতভাগার দল ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে বসে, তাদের পাখা গজানো পিঁপড়ে ছাড়া আর কিছু বলা যায় কি? কিভাবে বাংলাদেশের এইসব উন্মাদদের উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে ভারত? ভারত এমন ব্যবস্থার কথা ভাবছে যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো বাংলাদেশি উন্মাদ সেভেন সিস্টার্স নিয়ে ব্ল্যাকমেল করার কথা স্বপ্নেও না ভাবতে পারে। তার সম্ভাব্য রাস্তা দুটো: বাংলাদেশের রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেয়া, তাহলে মুরগির গলা হয়ে যাবে গন্ডারের গলা। এর সঙ্গে ত্রিপুরার সীমানা ফেনী নদী বরাবর বঙ্গোপসাগরে জুড়ে দেয়া, তাতে চট্টগ্রাম দখলে এসে যাবে এবং ওয়ান্স ফর অল সমস্যা মিটবে। গার্ডিয়ান অব দ্য ওশান হয়ে যাবে ল্যান্ডলকড। এটা এমন কিছু কঠিন কাজ নয় ভারতীয় সেনার কাছে। গত কয়েক মাস ধরে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। এখন সিগন্যাল মিললেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এটা আদৌ কোনো অনৈতিক বা নতুন কাজ নয়। যে কোনো দেশ তার নিজের দেশের স্বার্থে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে এটা করতেই পারে এবং আন্তর্জাতিক আইনেও সেটা বলা আছে। আর সব থেকে বড় কথা, জোর যার মুলুক তার। ইউক্রেনে সেটা ভালো করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে রাশিয়া। পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় দু দেশের উচ্চ স্তরের প্রতিনিধিরা বিষয়টা নিয়ে চর্চাও করেছেন। এই বিষয়ে আমি আগেও ভিডিও করেছি। ভারত সরকারের শীর্ষ মহলে দুই মতের অনুসারীদের মধ্যে, অর্থাৎ একদল এখনই যুদ্ধ চাইছে না, সামরিক অভিযান চাইছে না, আর এক দল তারা এই মুহূর্তে সামরিক অভিযান চালিয়ে পিঁপড়ের পাখা একেবারে পুড়িয়ে দেওয়ার, পিঁপড়েকেই পুড়িয়ে দিতে চাইছে। এই দুই মতের অনুসারীদের মধ্যে আলোচনা চলছে, বিতর্ক চলছে। সেই আলোচনায় যে মতটি ফাইনালি গৃহীত হবে সেটাই করবে ভারত। তবে তার জন্য বেশি দিনের অপেক্ষা নয়, এটাও বলে দিলাম। আপাতত এই পর্যন্ত। 19 ডিসেম্বর, গতকাল যে বাংলাদেশে আপনি বাস করতেন তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনো মিল নেই। সারা দেশে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সহিংস একটি রাত পার করে সকাল হয়েছে। রাষ্ট্র চুপ। রাষ্ট্রের প্রধানের পদটি যিনি দখল করেছেন, রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন। ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুম ঘুমিয়েছেন। কেবল অশান্তি, নিরাপত্তাহীনতা, মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত। ঘটনাক্রমটি ভাবুন। হাদির মাথায় গুলি করা হলো, দায় চাপানো হলো আওয়ামী লীগ আর ভারতের ওপর। তারপর থেকে জুলাই সন্ত্রাসীরা রাস্তায় নেমে এই ভারত ভেঙে ফেলে, তোলাশ ফেলে দেয়। কিন্তু ভারতের কিছুই করতে না পেরে তারা নিজের দেশটাকেই জ্বালানোর আহ্বান জানাতে লাগলো। আর যখনই সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর ছড়ানো হলো, তখনই শুরু হলো আসল খেলা। আপনার কি মনে হয় না যে হাদিকে গুলি করা থেকে হাদির মৃত্যু ঘোষণা পর্যন্ত সবই খুব কৌশলে, ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে? এবং এখন এর পরবর্তী ধাপে ইউনূসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন? আমি হব না। তবে একটু থামেন। হতে পারে ইউনূস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথও বেছে নিতে পারেন। আসুন, এই ইউনূস যাবেন নাকি ইউনূস থাকবেন? ইতি ইউনূস নাকি ইউনূসের নতুন শুরু?
আরেকটু আলোচনা করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। এর মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব, গোপন পরিকল্পনা আর রাষ্ট্র, মব, গোয়েন্দা ইত্যাদি জোটের গভীর দ্বন্দ্ব একত্রিত হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে। 18ই ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে, বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি। জুলাই সন্ত্রাসীদের আগুন দেওয়া, পুড়িয়ে মারা, মেরে ঝুলিয়ে রাখা, থানা লুট করা, পুলিশ হত্যা, সবকিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন 18ই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে, এখন আবারও পোড়ানো শুরু করেছে। এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, যখন তারা দেশ জ্বালাচ্ছিল ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী সমমানের প্রধান উপদেষ্টা নিরাপদে যমুনায় বসে জাতিকে শোকবার্তা দিচ্ছিলেন। আর 2024 সালের জুলাই মাসে আকাশে উড়াল দিতে চাওয়া সেনাপ্রধান ওয়াকার নির্ভার ক্যান্টনমেন্টে নাকি ডাকছিলেন হয়তো, আর বাইরে তখন দেশ জ্বলছিল। কিন্তু প্রশ্ন করুন তো, 18ই ডিসেম্বর এই নারকীয় তাণ্ডব কারা করলো, কেন করলো? একটার পর একটা যেসব জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, ধানমন্ডি 32, ভারতীয় হাইকমিশনের অফিস, উত্তরা বনানী আবাসিক এলাকা, সাংবাদিক নুরুল কবির, এগুলো কোনো এলোমেলো তালিকা নয়, এগুলো একটি সুনির্দিষ্ট মতাদর্শিক মানচিত্র। এই মানচিত্রের উপর আঘাতের প্রধান উদ্দেশ্য হতে পারে দুটি: এক, বাংলাদেশকে লিবারেল এবং সেকুলার কাঠামো থেকে সরিয়ে এনে উগ্র ধর্মীয় নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তর করা, শরিয়া আইন জারি করা। দুই, নির্বাচনের আগেই দেশকে এমন অস্থিতিশীল করা যাতে জরুরি অবস্থা, নির্বাচন স্থগিত কিংবা গণভোটের অজুহাত তৈরি হয়। তার মানে এই দুটি উদ্দেশ্য হাসিল করতে হাদির মৃত্যুটা তাদের এখন খুব প্রয়োজন ছিল, তাই নয় কি? হাদির মৃত্যু এখানে কেবল একটি অজুহাত, মূল খেলা কিন্তু অন্যত্র। লক্ষ্য করুন তো, এই আক্রমণগুলো কখন হলো? ঠিক সেই রাতে যখন ইউনুস টিভিতে গভীর কণ্ঠে বলছেন, জাতি আজ শোকে মুহ্যমান। এটা কি নিছক কাকতালীয়? না, এটা ক্ষমতার যন্ত্রের খুবই পুরনো কৌশল। উপরের তলায় আলো, ধূপ, ফুল দিয়ে শোক করা, নিচের তলায় তারই লেলিয়ে দেওয়া, মানে রাষ্ট্রের লেলিয়ে দেওয়া জুলাই সন্ত্রাসীরাই রাষ্ট্র হয়ে আগুন জ্বালাচ্ছে। এই জুলাই সন্ত্রাসীরা সেদিন থেকে এই খেলাটা খেলছে, যেদিন থেকে তারা ক্ষমতা দখল করেছে, এবং দেশ সেদিনই মবের হাতে বন্দী হয়েছে। সেদিনই ক্ষমতাসীনরা দুই দুনিয়ায় খেলা শুরু করেছে। আবারও প্রশ্ন করি, আসুন, হাদির মৃত্যু কাকে সবচেয়ে বড় সুবিধা দিল? হাদি যদি বেঁচে থাকতেন, তাহলে তার মুখেই আমরা প্রথম প্রশ্নটি শুনতাম যে ফয়সাল নামের কথিত খুনি নাকি ছাত্রলীগের, তাকে জামিনে মুক্ত করলো কে? কার সাথে তাকে ছাড়া হলো? কেন তার যাতায়াত বিএনপি ঘেঁষা আইনজীবীদের সঙ্গে? কেন সে হাদির অফিসে নিয়মিত যাতায়াত করত? কেন শেষ মুহূর্তে সে মুখ ঢেকে শুটার বনে গেল? আর কাকে তারা হায়ার করলো মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য? এই সব প্রশ্নই সরকারকে বিপাকে ফেলতো, কিন্তু মৃত্যু সব প্রশ্ন বন্ধ করে দিয়েছে। এবং সে কারণেই হাদির মৃত্যু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছিল জুলাই সন্ত্রাসীদের জন্য, সরকারের জন্য তো বটেই। এখন মৃত হাদি এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটি অজুহাত। নিরাপত্তা হুমকি, উগ্রপন্থী হামলা, সীমান্তে উত্তেজনা, ভারতকে লক্ষ্যবস্তু করা, আওয়ামী লীগকে নির্মূল করা, ফ্যাসিবাদ নির্মূল করা, সব একসঙ্গে সংযুক্ত করা সম্ভব হলো কেবল হাদির মৃত্যুকে দিয়ে। আর এই মৃত্যুর ফলে সরকার কি পেল বলুন তো? চলুন একটা লিস্ট বানাই, বড় লিস্ট না, দুটোই বলবো শুধু। এক, সকল রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দেওয়ার নামে গোটা রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণে আনা, তারেক রহমান পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন। দুই, নির্বাচন পেছানোর যুক্তি দৃঢ় হলো আরো, কারণ এখন দেশে অতি বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা দিয়ে নির্বাচন না হওয়ার অজুহাত তো তৈরি হলো। তালিকা আরো আছে, যেগুলো আগের একটি ভিডিওতে বলেছি। প্রশ্ন হলো, একটি মাত্র সাধারণ গুলি দিয়ে একজন সাধারণ কাউকে হত্যা করে এতগুলো অর্জন সম্ভব হতো না, তাই বেছে বেছে হাদিকেই টার্গেট করা হয়েছিল। একটি নিখুঁত রাজনৈতিক পরিকল্পনাও তৈরি হয়েছিল, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই হাদির মৃত্যুকে পুঁজি করা হচ্ছে। এখন আসি 18ই ডিসেম্বর রাতের ভয়ঙ্কর সমন্বিত আক্রমণগুলোর দিকে। খুলনা, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে, প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, ছায়ানট, উত্তরা বাণিজ্যিক এলাকা, নুরুল কবির, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যা, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও হামলা, আবারও আগুন। এগুলো সব কিভাবে একই সন্ধ্যায় ঘটলো বলুন তো? বাঙালি কি এক রাতে এরকম আগুন দেওয়ায় ওস্তাদ হয়ে গেল? না, এরা বিগত জুলাই থেকে হাত পাকিয়ে আজকে জায়গায় এসে পৌঁছেছে। জুলাই থেকে আগুন লাগাতে লাগাতে কাল যমুনায় বা ক্যান্টনমেন্টে যাবে। এরা কারা?
কারা আবার? জুলাইতে যারা ছিল তারাই। এই মব একক কোনো দল বা আদর্শ দ্বারা পরিচালিত নয়, এটা বহুস্তরীয় জোট। জামাত শিবির, উগ্র ডান ধর্মীয় গোষ্ঠী, তাদের হাতে থাকা লুট হওয়া অস্ত্র, পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে দেশীয় গোয়েন্দা চক্র, আর সবচেয়ে বিপজ্জনক ইউনূস সরকারের রাষ্ট্রযন্ত্রের নীরব প্রত্যক্ষ সমর্থন। আপনার কি মনে হয় না যে রাষ্ট্র যদি চাইতো এই মব 30 মিনিটও রাস্তায় টিকতে পারত না? আগস্ট 2024-এও রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা নামেনি জাতিসংঘের দেওয়া ডলারের লোভে। আর আজকেও তারা নামেনি কেন জানেন? কে জানে? আমি জানি না, ঘুমোচ্ছে হয়তো। উড়াল দেব আকাশে কিংবা ইনাফ ইজ এনাফের কি অবস্থা এখন? কোথায় আপনি ভাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আসলে সেই জুলাই আগস্টেও যারা দেশ রাষ্ট্রকে জ্বালিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের আবার সক্রিয় করতে যে নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল, আজও সেই নেটওয়ার্ক কি কাজ করছে। তবে এর সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দিক যুক্ত হয়েছে। এই দেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কাউকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা সম্ভব হয়েছে। এটা আফগানিস্তান বা পাকিস্তানি মডেল, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়। আপনি কি মনে করেন যদি ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচন সত্যি চাইতো, তাহলে কি এসব করার সুযোগ থাকতো বা সুযোগ দিত? দেশের সরকার থাকলে, নিয়ন্ত্রণ থাকলে এরকম অরাজকতা সম্ভব হতো? উত্তর হলো না। এটা করার কারণ হতে পারে দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে দেওয়া, কারণ তাতে আরো কিছুকাল বৈধভাবে ক্ষমতায় থাকতে পারবেন ইউনূস। আমার তো মনে হয় এভাবে মব লেলিয়ে দিয়ে গোটা দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টির পেছনে 3টি কারণ থাকতে পারে। এক, রাষ্ট্র দেখাতে চাইছে দেশ নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং নির্বাচন পেছানো বাধ্যতামূলক। 3 নাম্বার হচ্ছে জরুরি অবস্থাই একমাত্র পথ। অনির্বাচিত অবৈধ শাসকদের এগুলো আসলে পুরনো কৌশল। আগে দেশে আগুন লাগাও, পরে নিজেকে ফায়ার সার্ভিস হিসেবে প্রমাণ করো। ইউনূসের মতো ধুরন্ধর এটা করতেই পারেন। না হলে এই মুহূর্তে বাংলাদেশের শহর জ্বলছে, মিডিয়া জ্বলছে, কূটনৈতিক অফিস জ্বলছে, রাষ্ট্রের স্থাপনাগুলো জ্বলছে, এবং আপনারা যারা এতদিন ভাবছিলেন এটা আমার কিছু না, তাদের বাড়ির দরজায়ও কাল আগুন ঠক ঠক করবে। যেমনটি এই কিছুদিন আগেও প্রথম আলো সম্পাদক লিখেছিলেন বা বলেছিলেন যে আজ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, প্রথম আলো আছে। যেমনটি কিছুদিন আগেও স্বনামে কলাম লিখে মাহফুজ আনাম বলেছিলেন আপনি যাবেন না ইউনূস ভাই, তাহলে সব শেষ হয়ে যাবে। এখন দেখা যাবে সব শেষ হয়ে যাওয়ার বিনিময়ে হলেও ইউনূস থাকছেন কিংবা দাঁড়ান। গল্পের শেষে আরেকটা গল্প আছে, বলছি। ভাইরে ভাই, দাঙ্গা কখনো দল দেখে না, মতাদর্শ দেখে না। দাঙ্গা শুধু দেখে রাষ্ট্র কোথায় দুর্বল। হাদির মৃত্যুর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আর সেই ফোকর দিয়ে এই প্রেসার গ্রুপকে ঢুকানো হয়েছে। যারা দেশ জ্বালাচ্ছে তাদেরকে মব বলা নিষেধ, তাই প্রেসার গ্রুপ বললাম। হাদিকে হত্যা করে এই প্রেসার গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিতে, ছায়ানটে আগুন দিতে, ভয় ছড়াতে, ক্ষমতা সংহত করতে, অস্থিরতা বাড়াতে এবং জরুরি অবস্থাকে জাতীয় প্রয়োজন হিসাবে প্রতিষ্ঠা করতে। ইউনূস সরকার হয়তো আজ যমুনায় বসে বসে ভাবছে যে তারা খুব চালাকির খেলা শেষ করেছে, কিন্তু ইতিহাসের একটা চিরন্তন আইন আছে, যে আগুন তুমি অন্যের ঘরে দাও সেটা শেষমেশ তোমার ঘরেও লাগে। আফগানিস্তান, পাকিস্তানের উদাহরণ থেকে বলি, বোতলবন্দি দৈত্য একবার মুক্তি পেলে তাদেরকে আবার বোতলে ঢোকানোর সাধ্য ইউনূস মহাজনের কেন? কারোরই থাকবে না। শেখ হাসিনা এই দৈত্যকে বহু কষ্টে দমন করেছিলেন, দমনে রেখেছিলেন। হাদির লাশকে সিঁড়ি করে ইউনূস এবং তার জুলাই সঙ্গীরা যে পথে এগুচ্ছেন সেই পথ এত সরু যে রাষ্ট্র একবার সেখানে নামলে ফিরে আসতে কত বছর লাগে সেটা আপনার আমার হিসেবের বাইরে। বাংলাদেশ হাঁটছে সেই পথে। বাংলাদেশ তো আর একা একা হাঁটতে পারে না। ইউনূসের মতো একজন ভয়ঙ্কর কুৎসিত ক্ষমতা লিপ্সু তার জুলাই সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশকে সেই পথে হাঁটতে বাধ্য করছে। শেষ করি, গল্পটার কথা বলেছিলাম সেটি দিয়ে। আরেকটি 5 আগস্টের মতো আরেকটা দৃশ্য সাজাতে ইউনূস কিংবা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে হাদি কার্ডটি খেলতেই হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ না হয়েও আপনিও সেটা বুঝতে পারছেন, হয়তো পারার কথা। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে অঢেল অর্থ আসছে, সেটা দিয়ে যখন তখন লালু ভুলু কালুদের রাস্তায় নামানো হচ্ছে। চুপ চুপ চুপ, সকল পক্ষ চুপ। ওয়াকার চুপ, আমেরিকান দূতাবাস চুপ, ব্রিটিশরা চুপ, ইউরোপিয়ান ইউনিয়ন নীরব, সবখানে কবরের নিস্তব্ধতা। ইউনূসকে মাথায় রেখে এখন পুরো শরীরের কেউ হাত, কেউ পা, কেউ পশ্চাৎ দেশ সেজে দেশটাকে লুটছে জামায়াত, বিএনপি, এনসিপি সহ জঙ্গিরা। নির্বাচন হলেই ক্ষমতায় যাবে শুধু বিএনপি, বাকিরা কি আঙুল চষবে তখন? তাই একজন হাদিকে প্রয়োজন হলো এই জুলাই সন্ত্রাসীদের। ইনকিলাব মঞ্চ বানিয়ে বরিশাল থেকে হাদিকে আনা, তাকে দিয়ে এমন সব কথা বলানো যা ভদ্র সমাজে মুখে আনা যায় না, তাকে সামনে ঠেলে দেওয়া, রাতারাতি তাকে আওয়ামী লীগ আর ভারত বিদ্বেষী আইকন বানিয়ে তারপর ঠুস করে দেওয়া। আর তারপর দোষ চাপানোর জন্য আছেন মির্জা আব্বাস, ভারত এবং আওয়ামী লীগ। ব্যাস,
আরেকটা 5 আগস্টের প্লট তৈরি হয়ে গেল। এখন হবে নতুন গল্প, তাতে থাকবে বিপ্লবী সরকার, নতুন সংবিধান, এসব গপ্প আর গপ্প। দেশ পুড়বে, ছারখার হবে, মানুষ মরবে, ইউনূস হয় থাকবে, না হয় ক্ষমতার পুরোটা ছেড়ে দিয়ে যেতে হবে তাকে। যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই লালু ভুলু কালুদের হাতে, সরি ভুলু আর কালুদের হাতে। লালু আপাতত বাদ পড়ছে বলে মনে হয়। লালুকে আপনারা জানেন, না হলে আবার বলবো। ভালো থাকুন সবাই।